দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি জেলার সারাদিন। যে খবরে প্রথমেই নজর রাখবো, নিষেধাজ্ঞা জারির পরেও রায়গঞ্জ মেডিকেল কলেজে ব্যবহার নিষিদ্ধ সেলাইন রমরমিয়ে ব্যবহার করা হচ্ছে। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের সেলাইন কার মদতে রোগীদের দেওয়া হচ্ছে, এই নিষিদ্ধ সেলাইন নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। এবং নিষিদ্ধ রিঙ্গার্স ল্যাকটেট ব্যবহারেই এই মেদিনীপুর হাসপাতালে মৃত্যু হয়েছে প্রসূতির। বিক্রমাদিত্য বিশ্বাস আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, এই নিয়ে আরো কথা বলবো। বিক্রমাদিত্য, যেখানে আমরা দেখলাম যে এই নিষিদ্ধ সেলাইন ব্যবহারের পরেই একজন প্রসূতি তার মৃত্যু হয়েছে, তারপরেও কিভাবে এই সেলাইন ব্যবহার করা হচ্ছে সেই নিয়েই তো প্রশ্ন উঠছে, কি বলছেন তারা? দেখো, নিষিদ্ধ স্যালাইন যেটা রিঙ্গার যেটা ব্যবহার করা হচ্ছে সেইটা নিয়ে কিন্তু বারংবার প্রশ্ন উঠেছে। গতকালের পর থেকে কিন্তু এখনো পর্যন্ত সেই স্যালাইনই ব্যবহার করছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, এবং সেখানে কোনো রকম ভাবে সাপ্লাই আসেনি। গত 4 মাস ধরে এই স্যালাইনই একমাত্র আছে। যদিও এই স্যালাইনটা ব্যবহার করতে ডাক্তাররা বিরত থাকছেন, তবুও ডাক্তাররা বলছেন যে বাইরে থেকে যেন স্যালাইন কিনে নিয়ে এসে স্যালাইন দেওয়া হয়। কিন্তু যে সমস্ত রোগী স্যালাইন দিতেই হচ্ছে, বাধ্যতামূলকভাবে এই স্যালাইনটা ব্যবহার করতে বাধ্য হচ্ছে, তারা কিন্তু চাইছেন না এই স্যালাইনটা ব্যবহার হোক, এবং নিজেদের কিন্তু বারংবার তারা জানাচ্ছেন এই স্যালাইনটা ব্যবহার না হয়ে যেন তারা বাইরে থেকে স্যালাইন নিয়ে আসে। ডাক্তার বিদ্যুৎ ব্যানার্জির সাথে আমরা কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন তারা অপারগ 4 মাস ধরে তাদের কাছে এই স্যালাইনই সাপ্লাই এসছে, এছাড়া তাদের কাছে কোনো স্যালাইন নেই। কিন্তু বাধ্যতামূলকভাবে কিন্তু বিক্রমাদিত্য, এই সেলাইন ছাড়া যখন অন্য কোনো সেলাইন তাদের কাছে নেই, তখন কেন নিষেধ থাকা সত্ত্বেও তা অমান্য করছেন তারা এবং এই সেলাইনই ব্যবহার করছেন? সেক্ষেত্রে কেন এই বিষয়টাকে তারা জানাচ্ছেন না, এবং হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কি বক্তব্য? হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু বলেছে, আমরা বারংবার জানিয়েছি এই স্যালাইনটা বিভিন্ন টেস্ট হয়ে যখন কোনো হাসপাতালে যায়, সেখানে যারা টেস্ট করেছে তারা কিভাবে এই স্যালাইনটাকে সাপ্লাই দেওয়ার জন্য বাধ্যতা ব্যবহার করলো। তারা যদি এইটা ব্যবহার না করতো, অর্থাৎ স্যালাইনটা যদি ব্যবহার না হতো, তাহলে কিন্তু এই অশান্তিটা হতো না। এবং তারা কিন্তু যথেষ্টই আতঙ্কিত, যদি কোনো কিছু হয়ে যায় তাহলে তার ভয় তাদের কাছেও আছে। সেই জন্য তারা নিজের পরিজন অর্থাৎ রুগীদের কাছে যেন এই স্যালাইনটা না দেওয়া হয়, তারা কিন্তু এই কথা বলছেন। এবং রুগীরাও কিন্তু যথেষ্ট আতঙ্কিত, কেউ কেউ জানেন না, যারা জানেন তারা কিন্তু এই স্যালাইনটা ব্যবহার করতে বাধ্য হচ্ছেন না, তারা কিন্তু বাইরে থেকে স্যালাইন দিয়ে এসে ব্যবহার করছেন। এবং কিছু রুগীর কিন্তু স্যালাইন তুলে দেওয়া হয়েছে, যাদের স্যালাইন দরকার তারাও কিন্তু এই স্যালাইন ব্যবহার করছেন না, তাদের পয়সা নেই, অসুবিধায় আছেন, তাদেরকে এই স্যালাইন যাতে ব্যবহার না করা হয় সেই জন্য কিন্তু তারা অনেকেই কিন্তু এই স্যালাইনটা বাদ দিয়ে অন্য স্যালাইন ব্যবহার করছেন, কেউ কেউ আমার স্যালাইন ব্যবহারও করছেন না এই মুহূর্তে। ধন্যবাদ তোমায় বিক্রমাদিত্য বিশ্বাস, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। বাম ছাত্র যুব সংগঠনের আন্দোলনে উত্তাল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। প্রসূতি মৃত্যু কাণ্ডে হাসপাতাল সুপারের সঙ্গে সাক্ষাৎ করতেছে বিক্ষোভ এসএফআই ডিওয়াইএফআই এর। স্বাস্থ্য দপ্তর ও হাসপাতালের উদাসীনতার বিরুদ্ধে বিক্ষোভ কংগ্রেসের। সন্তান প্রসবের পর মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে মামুনি রুইদাসের। সংকটজনক অবস্থা আরও 3 প্রসূতির। শনিবার সকালেও তাদের সেই অবস্থা থেকে বের করা যায়নি। অভিযোগ, হাসপাতালে নিম্নমানের স্যালাইন ব্যবহারের কারণে অসুস্থ হয়ে পড়েছেন প্রসূতিরা। নিষিদ্ধ স্যালাইন সরকারি হাসপাতালে পৌঁছলো কিভাবে? বাংলা জুড়ে যে নৈরাজ্য চলছে গোটা স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে, সেই গোটা স্বাস্থ্য ব্যবস্থারই প্রতিফলন ভেজাল স্যালাইন প্রয়োগ। আজকে যে স্যালাইনকে 2023 সালে কর্ণাটক সরকার বাতিল করে দিয়েছিল, যে স্যালাইন 10ই ডিসেম্বর 2024-এ রাজ্য সরকার বিসিডি এর মারফতে বাতিল করে দিয়েছিল, তারপরেও পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস কি করে সেই ভেজাল স্যালাইন বাংলার বিভিন্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠাতে পারে? রিঙ্গাস ল্যাকটেট স্যালাইনের গুণমান নিয়ে প্রশ্ন ছিল আগেই। কর্ণাটক সরকার এটিকে ব্ল্যাকলিস্টেড করার পর 10ই ডিসেম্বর রিঙ্গাস ল্যাকটেট স্যালাইনটি উৎপাদন ও সরবরাহ বন্ধের নির্দেশ দেয় রাজ্যের ড্রাগ কন্ট্রোল। তারপরও কি করে সেই স্যালাইন ব্যবহার করা হলো, উঠছে প্রশ্ন। আমরা এটাও শুনেছি যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস একটা কোম্পানি, তাকে 3 বছর আগে সেই কোম্পানিকে ব্যান করা হয়েছিল। তারপরেও সেই কোম্পানির স্যালাইন কীভাবে অ্যাভেলেবেল হলো, এর পেছনে কী ষড়যন্ত্র আর কোন চুক্তিটা আছে, সেটার জন্য আমাদের এই আন্দোলন।
ঘটনার তদন্তে মেদিনীপুর হাসপাতালে একদিকে যেমন পৌঁছেছেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের গড়া তদন্ত কমিটির 13 জন সদস্য, অন্যদিকে একই প্রশ্নের উত্তর খুঁজতে হাসপাতাল চত্বরে শনিবার সকালে পৌঁছে গিয়েছিল বাম কংগ্রেস। আরজি করে যে ঘটনা, যেটা স্বাস্থ্য দুর্নীতির চূড়ান্ত যে টিপ অফ দ্য আইসবার্গকে উন্মুক্ত করেছিল, আজকে কিন্তু তারই ধারাবাহিকতায় কিন্তু এগুলো একটার পর একটা ঘটে চলেছে। এবং শুধু মেদিনীপুর মেডিকেল কলেজে নয়, আজকে প্রত্যেকটা মেডিকেল কলেজে, আজকে এনআরএস মেডিকেল কলেজে, কলকাতা মেডিকেল কলেজে, আরজিকর মেডিকেল কলেজে অক্সিটেসিন এবং রিঙ্গার ল্যাকটেট সহ এই যে ওষুধগুলো, এই ওষুধগুলোতে যে রোগীর পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, এমনকি রোগীরা মারা যাচ্ছে, সেইগুলো কিন্তু আমরা স্বাস্থ্য ভবন পর্যন্ত জানিয়েছি বারবার, কিন্তু এত সত্ত্বেও সেখানে স্বাস্থ্য ভবন থেকে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অভিযোগ, শান্তিপূর্ণ এই আন্দোলনে হামলা চালিয়েছে পুলিশ। মহিলাদের শ্লীলতাহানি করা হয়েছে, পুলিশের মারে অনেকে জখম হয়েছেন। পুলিশের পাল্টা দাবি, তাদের উপরই হামলা চালায় আন্দোলনকারীরা। তাতে আহত হয়েছেন খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার সহ আরও কয়েকজন পুলিশ কর্মী। রাস্তার উপর দুপক্ষের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। প্রসূতির মৃত্যুর দায় কার? কেন নিষিদ্ধ স্যালাইনটি হাসপাতালে সরবরাহ বন্ধ করা গেল না? এইসব প্রশ্নের মধ্যে দিয়ে দুর্নীতির গন্ধ খুঁজে পাচ্ছে অনেকেই। বামেদের পরই আসরে নামে কংগ্রেস। দলীয় কর্মীরা বিক্ষোভ দেখান। দুই দলের বিক্ষোভ ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। পশ্চিম মেদিনীপুর থেকে প্রসূন মুখোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুতে কড়া নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্বাস্থ্য দপ্তরের থেকে রিপোর্ট, স্বাস্থ্য সচিবের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন মুখ্য সচিব এবং দুদিনের মধ্যেই স্বাস্থ্য সচিবকে রিপোর্ট জমা দিতে হবে, সেই নির্দেশই দেওয়া হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখবো, মেদিনীপুর হাসপাতালে সেখানে নিষিদ্ধ সেলাইন ব্যবহার করার কারণে প্রসূতির মৃত্যুর ঘটনা, এবং সেই ঘটনাতেই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কড়া নির্দেশ দিয়েছেন, যেখানে স্বাস্থ্য সচিবের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। মুখ্য সচিব তিনি এই রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই স্বাস্থ্য দপ্তরের কাছে রিপোর্ট তলব করা হয়েছে এই সংক্রান্ত বিষয়ে। মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুতে কড়া পদক্ষেপ নবান্নের। দুদিনের মধ্যেই এই সংক্রান্ত বিষয় নিয়ে রিপোর্ট জমা দিতে হবে নবান্নে, এমনটাই কিন্তু স্বাস্থ্য সচিব, তাকে নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্য সচিব তিনি এই রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন স্বাস্থ্য সচিবের কাছে। এবং আপনারা জানেন যে মেদিনীপুর মেডিকেল কলেজ, সেখানে নিষিদ্ধ সেলাইন ব্যবহার নিয়ে যে অভিযোগ উঠেছিল, যার কারণে এক প্রসূতির মৃত্যু হয়েছে। বাকি 3 জন তারা গুরুতর অসুস্থ অবস্থাতে এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে। সেই ঘটনাতে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আজ প্রতিনিধি দল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই স্বাস্থ্য দপ্তর থেকে রিপোর্ট চেয়ে পাঠালেন মুখ্য সচিব। কর্মী সম্মেলনের ঠিক পরের দিনই কংগ্রেসে ভাঙন ডোমকলে। শতাধিক কংগ্রেস কর্মী সমর্থকদের যোগদান তৃণমূলে। ডোমকলের 12 নম্বর জুরানপুর অঞ্চলে কংগ্রেসে ভাঙন। একবারে ইনশাল্লাহ ফিরে আসবোই আমরা, মুর্শিদাবাদে কংগ্রেস ফিরে আসবেই। লড়বো আমরা, দেখবো কি রেজাল্ট হয়। বারবার ঘুঘুতে ধান খাবে না। দলকে শক্ত ভিতে দাঁড় করাতে কর্মী সমর্থকদের নিয়ে ডোমকলে কর্মী সম্মেলন করেছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। ভোটে মেরুকরণের কাছে হেরেছে কংগ্রেস, তবে আগামী দিনে মুর্শিদাবাদে হারানো জমি ফিরে পাবে কংগ্রেস। আত্মবিশ্বাসের সঙ্গে সুদৃঢ় কণ্ঠে বলতে শোনা গিয়েছিল প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতিকে। ঠিক তার পরের দিনই দলে ভাঙন। প্রায় শতাধিক কর্মী সমর্থক কংগ্রেস ছেড়ে যোগদান করলেন তৃণমূলে। এই যোগদানের কারণ হলো একটা বলিষ্ঠ ভিত যদি না থাকে, বিশেষ করে আমি শুধু প্রতিবাদ করছি, কিন্তু সেই প্রতিবাদের একটা ক্ষেত্র থাকা দরকার এবং পলিটিক্যাল পাওয়ার থাকা দরকার। বিশেষত আজকে সমাজ এবং দেশে যে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক যে বৈষম্য, পাশাপাশি ধর্মীয় যে উস্কানিমূলক চিন্তাভাবনা একটা রোগ হয়ে গিয়েছে, সেই সবকে প্রতিরোধ করা এবং একটা সুন্দর রাজ্য এবং দেশ তৈরি করার জন্যই আমরা, যাদের কাছ থেকে কোনো রকমের এই নিরাপত্তা এবং ভালোভাবে বেঁচে থাকার যে সুযোগ সুবিধা এগুলো পাবো না, সেই সব জায়গায় থেকে লাভ নেই। কর্মী সমর্থকদের পাশাপাশি রয়েছে দলত্যাগী কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানের পর স্বাভাবিকভাবেই তৃণমূলের নিশানায় উঠে এসেছেন অধীর রঞ্জন চৌধুরী গতকাল এসেছিলেন, আমরা তাকে স্বাগত জানাই। ডোমকলের মাটিতে তিনি যতবার আসবেন
ঠিক আমরা তত এইভাবে আমরা তার পরের দিনই আমরা যোগদান সভা করে আমরা জাতীয় কংগ্রেসের কর্মীদেরকে আমরা দলে যোগদান করাবো। মমতা ব্যানার্জি যে মানবিক মুখ, যেভাবে উন্নয়ন চলছে, সেই উন্নয়ন এবং ডোমকলের আমাদের সম্মানীয় বিধায়ক সাহেব জাফিকুল ইসলাম তার নেতৃত্বে ডোমকলে যেভাবে 2000 আপনারা জানেন যে 21শে নির্বাচনের পর ডোমকলে যে শান্তি ফিরিয়েছে, যে ডোমকলের মাটি যে বিগত দিনে যে সিপিএম কংগ্রেসের লড়াই যে খুন হতো, সেই খুনটা আমাদের বন্ধ হয়েছে। তাই সার্বিকভাবে মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে আমাদের এখানকার কর্মীরা আজকে আমাদের দলে জয়েন করলেন, প্রায় 200 জন কর্মী। জাতীয় স্তরে ইন্ডিয়া জোটের শরিক তৃণমূল ও কংগ্রেস উভয়ই, তবে রাজ্য স্তরে দুই দলের রসায়নের চিত্র ভিন্ন। নেপথ্যে অধীর রঞ্জন চৌধুরীর মতো কংগ্রেসের সাবেক নেতারা, যারা বরাবর তৃণমূলের হাতে আক্রান্ত কংগ্রেস কর্মীদের কথা তুলে ধরেছেন। তবে 26-এর ভোটের আগে দল ভাঙনের ঘটনায় পুনরায় অস্বস্তি বাড়ল কংগ্রেসে। ডোমকল থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, কলকাতা টিভি। বন্দে মাতরম, বন্দে মাতরম। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এবার শাসক দলের মহিলা সংগঠনের উদ্যোগে আয়োজিত বনভোজনের অনুষ্ঠানে ভিডিও। নদিয়ার রানাঘাট 1 নম্বর ব্লকের ঘটনা। বনভোজনে সাময়িক উপস্থিতির কথা স্বীকার করে নেন ভিডিও নিজেই। ঘটনার জেরে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূলের মহিলা আঞ্চলিক কমিটির পক্ষ থেকে বুধবার নদিয়ার রানাঘাট ব্লকের আনুলিয়া অঞ্চলে একটি বনভোজনের আয়োজন করা হয়েছিল। ফ্লেক্সে বড় বড় করে লেখা, সেখানে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও ছিল। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় সেই ছবি। তাতে দেখা যাচ্ছে তৃণমূলের মহিলা সংগঠনের ওই বনভোজনে উপস্থিত রয়েছেন বিডিও। শাসক দলের তরফে তাঁকে পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে বরণও করা হয়। যদিও বিডিওর বক্তব্য, অনুষ্ঠানে কোনো রাজনৈতিক দলের পতাকা ছিল না, পঞ্চায়েত সমিতির সভাপতির কথাতেই সেখানে গিয়েছিলাম। আমি আর সভাপতি সাহেব আমরা একটা পায়রাঙ্গা জিপিতে আমাদের একটা আগেতে পূর্ব নির্ধারিত মিটিং ছিল, আমরা সেই মিটিংয়ে গেছিলাম এবং তারপরে আমাদের মিটিং থেকে ফেরার সময় একটু তাড়াহুড়ো একটা ভেতর দিয়ে রাস্তা আছে, যেটা অনেক শর্টকাট হয়, তো সেটাতে আমরা ফিরছিলাম, কারণ আমার একটা স্টেট ভিজিট ছিল। তো তখন সভাপতি সাহেব বললেন যে এখানে একটা পিকনিকের মতো হচ্ছে, চলুন একটু ঘুরে আসি। তো আমরা ওই জাস্ট একটুখানি গেছিলাম, তো ওখানে জাস্ট গেছিলাম, 2-3 মিনিট ছিলাম, বেরিয়ে এসেছি। কিন্তু ওখানে কোনো পার্টির আমি কোনো দেখিনি, মানে পার্টির কোনো ফ্ল্যাগও কিছু ছিল না, এই হচ্ছে ব্যাপার। অন্যদিকে ঘটনার দায়ভার স্বীকার করে নিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ ঘোষ। তিনি জানান, বিডিও তাঁর অনুরোধেই সেখানে গিয়েছিলেন। এর মধ্যে রাজনীতি খোঁজা ঠিক নয়। বিডিও সাহেব বা আমলাদের, বর্তমানে আমাদের এই সরকারি যারা আমলারা আছে, তাদের এটা মানে কাজের মধ্যেই পড়ে, কারণ সরকারটাই চালাচ্ছে আমলারা। তাই খুব স্বাভাবিকভাবেই বিডিও সাহেব ওখানে গিয়েছেন, এটা ওটা কাজের মধ্যেই পড়ে। বাইট ভিউ। বস্তুত এর আগেও শাসক দলের বিভিন্ন অনুষ্ঠানে বিডিও কিংবা থানায় নেতার জন্মদিন পালনকে ঘিরে বিতর্ক ছড়িয়েছে। এবার বনভোজনের অনুষ্ঠানকে ঘিরে তৈরি হলো বিতর্ক। নদিয়া থেকে রূপম রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। ভারতের জমিতে কাঁটাতারের বেড়া দিতে বাধা বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা রক্ষী বিজিবির। বালুরঘাটের শিবরামপুর সীমান্তে কাঁটাতার ও রাস্তার কাজ শুরু করতেই বিজিবি কাজ বন্ধ করে দেয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে বিএসএফ ও বিজিবির মধ্যে তর্কাতর্কি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বালুরঘাটের ভাটপাড়ার শিবরামপুরে। বালুরঘাটে ভারত বাংলাদেশ সীমান্তে তুমুল উত্তেজনা। বেড়া দেওয়াকে কেন্দ্র করে বিএসএফ বিজেপির তর্কাতর্কি। উত্তাল বাংলাদেশের নির্যাতিত সংখ্যালঘুরা, বিশেষ করে সেখানে হিন্দুদের জমি লুট থেকে শুরু করে মারধরের ঘটনা ঘটেই চলেছে। পড়শি দেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারে প্রতিবাদের ঢেউ উঠেছে ভারতেও। শেখ হাসিনার সরকার পতনের পর থেকে দুই দেশের সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছে। এই পরিস্থিতিতে এবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ভারত বাংলাদেশের শিবরামপুর সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া এবং রাস্তার কাজ শুরু করতেই বাধা দেয় বিজিবি। এই ঘটনাকে কেন্দ্র করে দুদেশের সীমান্ত নিরাপত্তা রক্ষী বিএসএফ এবং বিজিবির মধ্যে তুমুল তর্কাতর্কি হয় বলে সূত্রের খবর। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাটের ভাটপাড়ার শিবরামপুরে। সংলগ্ন এলাকাতে যে জেসিবিতে কাজ শুরু করেছিল বিএসএফেরা, সেই কাজটা বাংলাদেশের বিডিআর বন্ধ করে দেয় এবং তারপরে দুপক্ষে আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশের বিএসএফ এবং বিডিআর মিলে সম্মিলিত হয়ে একটা মিটিং করে। মিটিং করার পরে সে কাজটা আপাতত বন্ধই আছে। ভিতরে কি গল্প আছে সেটা তো আমরা বলতে পারবো না, কিন্তু কাজ চলাকালীন যে কাজে যে বাধা দিয়েছিল এই বিষয়টা নিয়ে একটু গ্রামবাসীরা একটু আতঙ্কিত হয়ে আছে। দক্ষিণ দিনাজপুরের শিবরামপুর এলাকায় কয়েকশো মিটার জমিতে কাঁটাতার নেই। উন্মুক্ত সীমান্তের ওপারে রয়েছে একটি ভারতীয় গ্রাম। সেই গ্রাম সহ উন্মুক্ত এলাকায় কাঁটাতারের বেড়া দিতে শুরু করেছিল বিএসএফ।
কাজ শুরু হতে না হতেই বন্ধ করে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বাংলাদেশের সীমান্তরক্ষী বিজেপির দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া ওখানে কোনো রকম কাঁটা তার দেওয়া যাবে না। এই নিয়ে সীমান্তে চাপা উত্তেজনাও রয়েছে। ঘটনায় আতঙ্কে ভারতীয় গ্রামের বাসিন্দারা। এই ঘটনার পর থেকে এলাকায় বিএসএফ এর নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে। শনিবার এলাকার পরিদর্শন করেন বালুরঘাট থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। 20 জানুয়ারি শিবরামপুরে বিজেপি ও বিএসএফ এর বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। শুধুমাত্র শিবরামপুর নয়, কুমারগঞ্জের দাউদপুর এলাকাতেও একই রকম সীমান্তে কাঁটাতারের ঘেরা দিতে গেলে বিজেপি বাধা দেয় বলে অভিযোগ। এই পরিস্থিতিতে দুই দেশের সম্পর্কের জট কাটবে নাকি পরিস্থিতি আরো জটিল হবে তা জানা যাবে 20 জানুয়ারি বিএসএফ বিজেপির বৈঠকের পরেই। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে সুমন ভৌমিকের রিপোর্ট, কলকাতা টিভি। প্রশ্নের মুখে চিকিৎসক প্রাক্তন সাংসদ শান্তনু সেনের ডিগ্রি। এফআরসিপি গ্লাসগো ডিগ্রি নিয়ে প্রশ্ন মেডিকেল কাউন্সিলের। শান্তনু সেনের কাছে জবাব তলব মেডিকেল কাউন্সিলের। কলকাতা টিভি যোগাযোগ করলে শান্তনু সেন জানান, তাঁর ডিগ্রি নিয়ে কোনো বিভ্রান্তি নেই। প্রয়োজনে সংশ্লিষ্ট সংস্থায় খোঁজ করলে সমস্ত তথ্য মিলবে। আপনার যে এফআরসিপি গ্লাসগো এই একটা ডিগ্রি রয়েছে বলে আপনি দাবি করেছেন বলে অভিযোগ, সেই অভিযোগ মানে জমা পড়ে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের কাছে যে নথি রয়েছে আপনার সম্পর্কে, সেখানে আপনি যে এফআরসিপি করেছেন গ্লাসগো থেকে, এমন তথ্য তাদের কাছে নথিভুক্ত নয়। সেই বিষয়টি আপনার কাছে জানতে চাওয়াও হয়েছিল বলে আমরা জানতে পারছি, চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছিল। এই বিষয়ে আপনার কি বক্তব্য রয়েছে? আশা করবো আমি যেটা বলবো সেটা পুরোটা আপনারা শোনাবেন, সেটা এডিট করবেন না। সমস্যাটা হচ্ছে আমি একজন ডক্টর পলিটিশিয়ান, কিন্তু এখনো আমি রেগুলার প্র্যাকটিস করি। আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফার্স্ট হওয়া একজন গোল্ড মেডেলিস্ট রেডিওলজিস্ট। আমি গ্লাসগো থেকে এফআরসিপি করেছি। আমি আপনাকে আবার বলে দিচ্ছি, এফআরসিপি যারা করে বা এমআরসিপি যারা করে তাদের একটা আইপিডি নাম্বার হয়। আমার আইপিডি নাম্বার হচ্ছে 132449। আই রিপিট 132449। গুগলে গিয়ে, গুগল আঙ্কেল তো সবই বলে দেয়, গুগলে গিয়ে এফআরসিপি গ্লাসগোর সাইটটা খুলে এফআরসিপিতে আমার নাম লিখে আইপিডি নাম্বারটা পুট করুন, দেখুন সেখানে দেখতে পাবেন যে আমার এফআরসিপি আদৌ করা আছে কিনা। আসলে যারা নিজেরা নামের পাশে ডাক্তার লিখে, ডাক্তারটির দও জানে না, জীবনে কোনোদিন প্র্যাকটিস করে না, রোগী দেখে না, শুধু রাজনীতি করে জীবিকা নির্বাহ করে এবং রাজনীতি করে তোলাবাজি করে, তারা কি মর্ম বুঝবে যে যারা রেগুলার ডাক্তারি করে, যারা রেগুলার পেশেন্ট থেকে রোজগার করে, যাদের রেগুলার জেনুইন যাদের কোয়ালিফিকেশন রয়েছে, তারা তো এর মর্ম বুঝবে না। তারা জানেই না, তাদের হয়তো এফআরসিপির ফুল ফর্মটা জিজ্ঞাসা করলে বলতে পারবে না। আর সর্বোপরি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তী, তার কাছে খবর নিন। শান্তনুদা, মানস চক্রবর্তী যার কথা আপনি বলছেন, তিনি আপনাকে এই বিষয়ে গত 12ই ডিসেম্বর একটি চিঠি পাঠিয়েছেন। আমরা সেই জন্যই আপনার কাছে জানতে চাইছি। মানস চক্রবর্তী চিঠি আমি পেয়েছি। মানস চক্রবর্তীর চিঠিতে আমি করেসপন্ড করেছি, আমি কমিউনিকেট করেছি, চিঠি দিয়ে আমার যা যা জানানোর জানিয়েছি, এবং মানস চক্রবর্তীকে আমি অথরাইজও করেছি যে আপনার কোনো কিছু জানার থাকলে গ্লাসগো এফআরসিপি যারা দেয় সেই ইউনিভার্সিটিতে আপনি কথা বলে নিতে পারেন। নজরে শান্তনু সেনের সম্পত্তি। রাজ্যের বিভিন্ন জায়গায় রয়েছে এই সম্পত্তি। মূলত কলকাতা ও দমদম এলাকায় রয়েছে বেশিরভাগ সম্পত্তি। কি করে করলেন এই সম্পত্তি? কলকাতা টিভির হাতে 61 সম্পত্তির তালিকা। এই প্রসঙ্গে কি প্রতিক্রিয়া শান্তনু সেনের, শোনাবো আপনাদের। 61টি সম্পত্তি রয়েছে আপনার, এবং সেক্ষেত্রে আপনি নির্বাচন কমিশনের কাছে যে ডিক্লারেশন দিয়েছেন 2018 সালে, সেই ডিক্লারেশনের সঙ্গে আপনার যত সংখ্যক সম্পত্তি রয়েছে তার মধ্যে একটা অসঙ্গতি রয়েছে। এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। এই 61টা সম্পত্তি সংক্রান্ত অভিযোগ, কিছু ডকুমেন্টস রয়েছে। দেখুন, এই ধরনের অভিযোগ বেশ কিছুদিন ধরেই বাজারে আমার কিছু অতি বন্ধু এবং অতি শুভাকাঙ্ক্ষী, দুর্ভাগ্যের বিষয় আমি দিবারাত্র যে বিরোধীদের আদ্যপ্রান্ত সাধ্য করি রাজনৈতিক বক্তব্যের মধ্যে দিয়ে, তারা নয়, আমারই দলের কয়েকজন যারা নিজেরা আদ্যপ্রান্ত দুর্নীতিতে ডুবে রয়েছে, যারা আমাকে তাদের পথের কাঁটা ভাবে, যারা জানে যে তাদের সমস্ত অনৈতিক কাজের আমি ধরে ফেলেছি, সেজন্য যে সব রকম ভাবে আমাকে শেষ করতে চায়, কিন্তু রাজনৈতিক ভাবে শেষ করেও যারা শেষ করে উঠতে পারছে না, তারা এই ধরনের কাগজপত্র নিয়ে বেশ কিছুদিন ধরে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে। সুতরাং এটা আমি খুব ভালো মতো জানি কারা এই ধরনের কাজগুলো করেছে। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি,
আমি নিজে একজন প্র্যাকটিসিং ডক্টর, আমি এখনো রেগুলার প্র্যাকটিস করি। আমার মিসেস একজন প্র্যাকটিসিং আই সার্জন, আমি একজন কনসালটেন্ট রেডিওলজিস্ট। আমি চ্যালেঞ্জ করে বলছি ইলেকশন কমিশনের ডেটা বা আমি যখন রাজ্যসভার এমপি ছিলাম প্রত্যেক বছর আমাদের অ্যাসেট ডিক্লারেশন আপডেট করে দিতে হতো। সেই সমস্ত ডকুমেন্ট সর্বোপরি যদি চান আমার প্যান নাম্বার দিয়ে আমি আমার ইনকাম ট্যাক্স লয়ারের নাম্বার পর্যন্ত দিয়ে দেবো। যদি কথা বলে প্রমাণ করতে পারেন যে এর মধ্যে একটাও কোনো অনৈতিক কিছু রয়েছে বা ডিসপ্রপোর্শনেট কিছু রয়েছে, যা বলবেন মেনে নেবো। কিন্তু তার আগে যারা এইগুলো দিয়েছে, যারা নিজেরা আদ্যপ্রান্ত দুর্নীতিতে ডুবে রয়েছে, যারা সরকারি হাসপাতালের জিনিস নিয়ে নিজের নার্সিংহোমে চালায়, যারা সরকারি হাসপাতালের লোক নিয়ে গিয়ে বাগান বাড়িতে খাটায়, যারা নিজেরা বিভিন্ন দুর্নীতিতে যাদের বাড়িতে গিয়ে 18 ঘন্টা 20 ঘন্টা করে ইডি সিবিআই রেড করে যাদের টেলিফোন কেড়ে নেয়, যারা আদ্যপ্রান্ত দুর্নীতিতে ডুবে রয়েছে, মেডিকেল অ্যাসোসিয়েশনের মতো সংস্থাকে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাঙিয়ে সরকারি জায়গায় বসে সেখানে দুর্নীতি করে কোটি কোটি টাকা তছরূপ করছে, তাদেরকে সবার আগে প্রশ্ন করুন, তাদের দিকেও তদন্তের আঙুলটা আগে তুলুন। তার মানে শান্তনুদা, আপনি যা আপনার সম্পত্তি দেখিয়েছেন নির্বাচন কমিশন হোক বা রাজ্যসভায়, তার বাইরে আপনার কোনো সম্পত্তি নেই? আমি এতক্ষণ প্রায় 3 মিনিট ধরে যেটা বললাম সেটা তো আপনি শুনেছেন। যদি আবার রিপিট করতে চান আপনি নিজে রিপিট করে শুনে নিন। জেলা সারাদিন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।